আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাগানগুলোতে ক্ষীরসাপাত অলরেডি পাকা শুরু হয়ে গেছে। আমাদের একটা বাগানে অলমোস্ট 10% আম পেকে গেছে। আজই অর্ডার করুন ক্ষীরসাপাতের জন্য। চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আম। আহমদ মুসা হোটেলের গাড়ি বারান্দায় এসে দেখল প্রথম দিনের ক্যাব ড্রাইভার ভূমিবল দাঁড়িয়ে আছে। খুশি হলো সে। বলল, কেমন আছো ভূমিবল? সেই যে তোমার বাড়ি থেকে এসেছি, আর দেখা নেই। এ গাড়িটাই বুঝি নতুন কিনলে? আহত আহমদ মুসা পুলিশ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হবার পর প্রথম কাজ হিসাবে গিয়েছিল ভূমিবলের বাড়িতে। ধ্বংস হওয়া গাড়ির যে ব্যাংক ঋণ বাকি ছিল সেটা পরিশোধ করে আরেকটা নতুন গাড়ি কেনার টাকা সে গিফট করেছিল। ভূমিবলের মা ও বোন সাকনার সাথেও তার পরিচয় হয়। জি স্যার বলে ভূমিবল কৃতজ্ঞতাসূচক কিছু বলতে চাচ্ছিল। আহমদ মুসা তাকে বাধা দিয়ে বলল, আমার তাড়া আছে, তুমি কি এয়ারপোর্টে যাবে? অবশ্যই স্যার। আহমদ মুসা পাশে দাঁড়ানো অ্যারনকে বলল, তোমার হাতের ব্যাগটা ভূমিবলের পাশে সিটে দিয়ে দাও। বলে আহমদ মুসা অ্যারনের হাতে $100 নোট গুজে দিয়ে হাতের ব্যাগটা নিয়ে ভূমিবলের পেছনে সিটে উঠল। স্টার্ট নিল গাড়ি। হোটেল থেকে বেরিয়ে চলতে শুরু করেছে গাড়ি। ভূমিবল বলল, স্যার, ম্যাডাম সিরিত ও সাকনা অপেক্ষা করছে, ওদিক দিয়ে যাব কি? কোথায় ওরা? কি করে জানলো আমি এয়ারপোর্টে যাচ্ছি? সাকনা ম্যাডাম সিরিতের কাছ থেকে শুনে আমাকে টেলিফোন করেছে। বুঝেছি, গোয়েন্দারা পুরসাদকে জানিয়েছে। ঠিক ওদের বলে দাও, ওরা সিরিতের বাড়িতে অপেক্ষা করুক, আমি এয়ারপোর্ট থেকে ওখানে ফিরব। তার মানে আপনি বিমানে কোথাও যাচ্ছেন না? তাহলে এয়ারপোর্টে কেন? কিছু লোককে বোঝাবার জন্যে যে আমি বিমানে দেশ ছেড়েছি। আমি এয়ারপোর্ট থেকে ফিরে আসব, আমাকে ডিপার্চার পার্কিংয়ে নামিয়ে তুমি অ্যারাইভাল পার্কিংয়ে চলে যাবে। আমি ডিপার্চার লাউঞ্জ থেকে অ্যারাইভাল লাউঞ্জে যাব। অ্যারাইভাল লাউঞ্জে যাবার সময় তুমি তোমার পাশের ব্যাগটা আবর্জনার কন্টেনারে ফেলে দিয়ে যাবে। ব্যাগটার দিকে একবার তাকিয়ে সে তার দু চোখ কপালে তুলে বলল, বুঝলাম না স্যার। ওটা তুমি পরে জানবে। এখন তুমি বলো, পাত্তানি অঞ্চলে তুমি কখনো গেছো কি না? জি গিয়েছি স্যার, এবছরে একবার গিয়েছি। এখন কি ব্যাংককের বাইরে যাবার জন্য প্রস্তুত আছো তুমি? যাবে কি আমার সাথে পাত্তানি অঞ্চলে? পাত্তানি কেন, আপনার সাথে কোথাও যেতে আমার কোনো আপত্তি নেই স্যার। ধন্যবাদ ভূমিবল, এবার স্পিড বাড়াও। তাড়াতাড়ি এয়ারপোর্ট থেকে ফিরে পাত্তানি যাত্রা করব। গাড়ির স্পিড বেড়ে গেল। এয়ারপোর্ট রোড ধরে ছুটে চলল গাড়ি। মাফ করবেন স্যার, ব্যাগটার ব্যাপারে কৌতূহল আমরা যাচ্ছেই না, বলল ভূমিবল দ্বিধা জড়িত কণ্ঠে। হাসল আহমদ মুসা। বলল, গায়ের নতুন পোশাক ও নতুন ব্যাগের জিনিসপত্র ছাড়া যে সব কাপড় চোপড় আমি পরেছি সব আছে ওই ব্যাগে। ওগুলো অপয়া হয়ে গেছে ভূমিবল। বুঝলাম না স্যার, পোশাকের কি দোষ হলো? শুধু পোশাক নয়, ওই সব কাপড় চোপড় সহ ব্যাগ এবং হয়তো ব্যবহার্য সব কিছুতেই শত্রুপক্ষ সিগন্যালিং ট্রান্সমিটার সেট করেছে। এসব নিয়ে আমি যেখানে যাব ট্রান্সমিটারের সিগন্যাল অনুসরণ করে ওরা আমাকে খুঁজে বের করতে পারবে। সেজন্যে পুরনো সব কিছুই ফেলে দেয়া দরকার। আহমদ মুসার কথা শেষ হতে ভূমিবল দ্রুত কণ্ঠে বলল, এই কথা আমি সাকুনার কাছেও শুনেছি স্যার। এমাত্র সে আমাকে বলল, স্যার বিরাট ষড়যন্ত্রের মধ্যে পড়েছেন। তার কাপড় চোপড় জিনিসপত্রে শয়তানরা অটোমেটিক সিগন্যাল চিপস সেট করেছে। এখন ইচ্ছা তার কাছে পৌঁছতে তাদের কোনো অসুবিধা নেই। এ বিষয়টা নাকি সে আজ আপনাকে জানিয়েছে। কি বললে? সাকুনা আমাকে জানিয়েছে আজ? বিস্ময় আহমদ মুসার চোখে মুখে। জি স্যার। আহমদ মুসা মুহূর্তকাল চিন্তা করল। বলল, আচ্ছা, আমার গাড়ির জানালা দিয়ে একটা চিরকুট ফেলে দিয়ে উল্টো দিকে চলে গিয়েছিল একজন মেয়ে। পেছনে তাকে দেখেছিলাম কালো প্যান্ট, হাফ হাতা, লাল শার্ট, বাদামি কালারের হ্যাট। তাহলে সে সাকনা ছিল? ঠিক স্যার, সে এখনও ওই পোশাকেই আছে। ভূমিবল, তুমি আমার অসীম উপকার করেছ, কিন্তু সে জানল কি করে? আর ওই সময় সে যাচ্ছিল কোথেকে? সেই হোটেলে চাকরি করে স্যার, ভোরে ডিউটিতে এসেছিল, বলল ভূমিবল। ও বুঝেছি, দাও ওর মোবাইল নম্বরটা, ওকে একটা ধন্যবাদ দেই। ভূমিবল তার মোবাইলে সাকনাকে কল করে
মোবাইলটা আহমদ মুসাকে দিয়ে বলল, স্যার কথা বলুন। আহমদ মুসা মোবাইলটি হাতে তুলে নিল, কথা বলল সাকনার সাথে। অদ্ভুত একটা জায়গা, দুপাহাড়ের মাঝখানে উঁচু পাথরে উপত্যকা। উপত্যকাটা খুব বড় নয়, 50 বর্গগজের বেশি হবে না। এর উত্তর ও দক্ষিণে পাহাড়ের দেয়াল, পশ্চিমে ছোট্ট একটা গভীর হ্রদ, আর পূর্বে বিরাট জলাভূমি। এই জলাভূমি দক্ষিণে এগিয়ে গেছে পাত্তানি নদী পর্যন্ত। এখান থেকে পাত্তানি নদীর দূরত্ব 10 কিলোমিটারের মতো, যেখানে পাত্তানি নদী একটা হ্রদে গিয়ে পড়েছে। পাত্তানির সবচেয়ে নিকটবর্তী শহর ইয়ালা এখান থেকে 50 কিলোমিটারের মতো দূরে। দুপাহাড়ের কোলের এই ছোট্ট পাথরে উপত্যকার আকাশটা আরও অদ্ভুত। দুদিক থেকে পাহাড়ের মাথাটা কার্নিশের মতো এগিয়ে এসে উপত্যকার আকাশকে ঢেকে দিয়েছে। এই উপত্যকায় গড়ে উঠেছে একটা পাথুরে বাড়ি। বাড়িটা কতকটা দুর্গের স্টাইলে তৈরি। বাড়িটার একটা কাহিনী আছে। পাত্তানি অঞ্চলের মুসলিম সালতানাতগুলো যখন থাই রাজার অধীনে চলে যায়, তখন রাজ্যচ্যুত সুলতান আব্দুল কাদির কামালউদ্দিন জঙ্গলে পালিয়ে এসে বিদ্রোহী তৎপরতা শুরু করেন। তিনি সে সময় মালয়েশিয়া সীমান্তের কাছাকাছি দিগন্ত প্রসারী ঘন জঙ্গলের মধ্যে দুপাহাড়ের মাঝখানের এই দুর্গম স্থানে তার বিদ্রোহের রাজধানী গড়ে তোলেন। পরবর্তীকালে তার সশস্ত্র আন্দোলন যখন অস্ত্র পরিত্যাগ করে এবং গণতান্ত্রিক আন্দোলনে ফিরে আসে, তখন বিদ্রোহের রাজধানী পরিত্যাগ করে তারা চলে যায় এবং বাড়িটা চোর, ডাকাত ও বেআইনি কাজের আড্ডা হয়ে দাঁড়ায়। এখানে আসা যাওয়ার মাধ্যম হল নৌকা বা অন্য কোনো জলযান। একটা সুন্দর বোট এসে উপত্যকার পূর্ব তীরে নোঙর করল। পানির লেভেল থেকে উপত্যকার সারফেস প্রায় 20 ফিট উপরে। স্থানান্তরযোগ্য একটা সিঁড়ি দিয়ে ওঠানামা করা যায়। নিচে বোট থেকে কিংবা দূর থেকে উপত্যকার বাড়িটা দেখা যায় না। গোটা পাহাড় ও পাহাড়ের গা ঘন বনে আচ্ছাদিত। বোটটা উপত্যকায় ভিড়তেই বোটের কেবিন থেকে বেরিয়ে এলো প্রায় 6 ফুট লম্বা তীরের মতো রুজু দেহের একজন মানুষ। সে কেবিন থেকে বেরিয়ে আসতেই মাঝারি শব্দে 3 বার 3 নিয়মে বোটটার হর্ন বেজে উঠল। সঙ্গে সঙ্গে ক্রেন জাতীয় কিছুর মাথা উপত্যকার ফ্লোরের বাইরে বেরিয়ে এলো। ক্রেনের মাথায় প্রায় গার্ড বক্সের মতো স্টিল বক্স। সেই বক্স থেকে নেমে এলো লিফট একেবারে বোটের উপর। বোটের কেবিন থেকে বেরিয়ে আসা লোকটি লিফটে বসে বসল। লিফট উঠে এলো উপরে। ক্রেনটি গুটিয়ে নিয়ে লিফটটিকে বাড়িতে প্রবেশের গেটে নামিয়ে দিল। গেট থেকে লাল পাথরের একটা রাস্তা সোজা এগিয়ে একটা উঁচু বারান্দার সিঁড়িতে গিয়ে পৌঁছেছে। এ রাস্তার দুপাশে সারিবদ্ধ ঘর, ঘরগুলো দরজা ও জানালা। জাতীয় গবাক্ষগুলো দেখলে মনে হয় এগুলো দুর্গমুখের প্রতিরক্ষা আয়োজনেরই অংশ। গবাক্ষগুলো দিয়ে বন্দুক ব্যবহার করা যায়, কামানও ব্যবহার করা যায়। গেটের ভেতরে দুপাশে 2 জন প্রহরী দাঁড়িয়েছিল। বোর্ড থেকে উঠে আসা লোকটি ডিজিটাল লক ব্যবহার করে গেট খুলে ভেতরে প্রবেশ করতে সামরিক কায়দায় স্যালুট দিল। লোকটি এগুলো লাল রাস্তা ধরে উঁচু বারান্দার দিকে। গেটের 4 জন প্রহরী 2 জন চলল তার পিছু পিছু। 5 ধাপে সিঁড়ি ভেঙে বারান্দায় উঠে লোকটি ধীর পায়ে গিয়ে দাঁড়ালো এবং বারান্দা পেরিয়ে বন্ধ দরজার সামনে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। সোফায় সাজানো ঘরটি। একটি সোফায় বসেছিল 3 জন লোক, ভদ্র পোশাক কিন্তু খুনি চেহারা। লোকটি ঘরে ঢুকতেই 3 জনে উঠে দাঁড়ালো। মিস্টার অ্যাশের, লেভিকে দেখছি না, সে কোথায়? 3 জনের একজনকে লক্ষ্য করে বলল লোকটি। 3 জনের যে লোকটি সামনে ছিল সে হাতের গগলসটা পকেটে রেখে বলল, মিস্টার হাবিব হাসাবাহ স্যার, আপনার নির্দেশক্রমে লেভিকে পাত্তানিতে আসা আগন্তুককে অনুসরণ করার জন্য পাঠানো হয়েছিল। সে ফেরেনি, কোনো খবরও দেয়নি। আমরা এখানে আসার পূর্ব পর্যন্ত তাকে পাত্তানি শহর ও সুলতানগড় সহ আশেপাশের সব এলাকায় খুঁজেছি, পাওয়া যায়নি তাকে। কথার উপর কোনো মন্তব্য না করে হাবিব হাসাবাহ সামনের দরজার দিকে হাঁটতে শুরু করে বলল, এসো তোমরা। হাবিব প্রবেশ করল যে ঘরে, সেটা একটা বড় অফিস কক্ষ। ঘরের মাঝখানে বড় একটি টেবিল, টেবিলের সামনে 4টে চেয়ার। টেবিলের ওপাশে একটি বড় রিভলভিং চেয়ার আছে। তার বাম পাশে সাইড টেবিলে একটা কম্পিউটার, কম্পিউটারের ওপাশে সাইড টেবিলে একা সুইচ বোর্ড রাখা, তাতে নানা রঙের নানা আকারের অনেকগুলো সুইচ। হাবিব গিয়ে রিভলভিং চেয়ারে বসল। বসতে বসতে বলল ওদের 3 জনকে সামনের চেয়ারে বসতে বলল। হাবিব হাসাবা
থাইল্যান্ডের ব্ল্যাক ইগলের প্রধান, সে লেবাননের ইহুদি বংশোদ্ভূত। আমেরিকায় সে বড় হলেও অনর্গল আরবি বলতে পারে। আরবি পোশাক পরলে তাকে একজন জবরদস্ত আলেম বলে মনে হয়। মানুষের মধ্যে ঘুরে বেড়ানোর সময় আলেমের পোশাক সে পরিধান করে। পাওয়া যায়নি তাকে, এর অর্থ কি তোমরা মনে করছো? বসে প্রশ্ন করল হাবিব। আশের নামের লোকটি বলল, অন্তত সে স্বাধীন অবস্থায় নেই স্যার। না, সে বন্দি নেই। তোমরা ভুলে যাচ্ছ কেন? সে বন্দি থাকলে সিগন্যাল পাঠাবার মতো ব্যবস্থা তার কাছে আছে, বলল হাবিব। সরি স্যার, বিষয়টা আমরা ভুলেই গিয়েছিলাম। আপনার কথাই ঠিক স্যার, সে বন্দি নেই, বলল বসে থাকা 3 জনের মাঝের জন। কিন্তু ড্যান, এটা ঠিক না হলেই ভালো হতো। হাবিব হাসাবা বলল, সরি স্যার, বলল ড্যান। অ্যাসের, ড্যান এবং অন্যজন লাদিনো, এই 3 জনই হাবিবের দক্ষিণ হস্ত। এই 3 জনই মিশরীয় ইহুদি, কিন্তু তারা লেখাপড়া করেছে আমেরিকায়। এর আঞ্চলিক আরবিও অনর্গল বলতে পারে। এই নামগুলো তাদের প্রকৃত নামেরই অংশ, কিন্তু প্রকাশ্যে এই নাম ব্যবহার হয় না। বাইরের জন্য তাদের চমৎকার মুসলিম নাম রয়েছে। আশারের মুসলিম নাম শেখ আবু দাউদ, ড্যানের নাম শেখ আমর ইসা এবং লাদিনোর নাম শেখ আলী এলিয়াস। হাবিব হাসাবারও বাইরের পরিচয় শেখ হাবিব হাসাবা। ঠিক আছে, আগন্তুক সম্পর্কে কি জানো তোমরা? তার ব্যক্তি পরিচয় সম্পর্কে কিছুই জানতে পারিনি স্যার। তাকে আমরা প্রথম দেখি চাসফুতে। নিয়ম অনুযায়ী আমাদের লোকেরা চাসফু জংশনে রেল ও সড়ক পথে আসা নতুন লোকদের উপর নজর রাখছিল। নাখো সন্তান থেকে আসা বাস পরিবর্তনের জন্যে নামা একজন শিখ যাত্রী আমাদের লোকদের বেশি দৃষ্টি আকর্ষণ করে। একজন শিখ যুবক, সে মাথায় বাদামি পাগড়ি, মুখে ভরা দাড়ি, গায়ে ইংলিশ পোশাক, একদম আধুনিক শিখ, কিন্তু এলাকার কিছুই চেনে না। এমনকি ট্রেন থেকে নেমে কোন দিকে যাবে, কি করবে, এটা নিয়েও দ্বিধায় পড়েছিল। পদে পদে জিজ্ঞাসা করে সামনে এগোচ্ছিল। সুযোগ বুঝে আমাদের লোকেরা তার কাছে যায়, তাকে সাহায্য করার সুযোগ নেয়। যাত্রী পরিচয়ে তার সাথে বাসে উঠে লেভি। সর্বশেষ যোগাযোগ হয় তার সাথে মোবাইলে। ফরথালং বাস স্টেশনের গাড়ি থেকে সে আমাকে মোবাইলে জানায় লোকটির নাম বাজাজ সিং। পাত্তানি শহরের জন্যে টিকিট করলেও তার আগেই সুলতানগড়ে সে নামবে। আমি আমার নাম মুসলমান জহিরুদ্দিন বলেছি, তাতে তার কোনো প্রতিক্রিয়া বুঝিনি। এ পর্যন্ত তার সাথে কথা বলে কিছুই আদায় করতে পারিনি। তবে সন্দেহের বিষয় হলো সুলতানগড়ে যাবে কোথায়, এ প্রশ্ন সে এড়িয়ে গেছে। দ্বিতীয়ত, সেই আমাকে প্রশ্ন করেছে বেশি। তার প্রশ্নের মূল বিষয় হলো এদিকের আইন শৃঙ্খলা কেমন, কিছু সংঘর্ষের ঘটনা মানুষকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে ইত্যাদি। লেভির এই কথাগুলো স্যার আমাকেও সন্দিগ্ধ করে তোলে। আমি তাকে বাজাজ সিংকে অনুসরণ করা অব্যাহত রাখতে বলি। এখানেই তার সাথে আমার কথা শেষ হয়। তারপর ঘন্টা 2 পর্যন্ত তার কোনো টেলিফোন না পেয়ে আমি তাকে টেলিফোন করি, কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায়নি। সুলতানগড়ে আমরা যাই, কিন্তু তার সন্ধান মেলেনি। দীর্ঘ বক্তব্য দিয়ে থামল ড্যান। তুমি ঠিকই বলেছ ড্যান, কথাগুলো সন্দেহের। সংঘর্ষগুলো কেন এবং কোন ঘটনা বেশি আলোড়ন সৃষ্টি করেছে এসব তো পত্রপত্রিকা থেকেই জানা গেছে। সে প্রশ্ন করে তা জানার চেষ্টা করলো কেন? তার মানে সে অন্য কিছু জানতে চায়। এমনও হতে পারে, আলোচনা হয়েছে, আরও কিছু জানাজানি হয়েছে, তার ফলে কিছু ঘটে থাকতে পারে। এখন প্রয়োজন বাজাজ সিংকে খুঁজে বের করা, বলল হাবিব। স্যার, বিভেন বার্গম্যান কি সত্যি চলে গেছেন? প্রশ্ন করল লাদিনো। ব্রিটিশ এয়ারওয়েজের হিথ্রোগামী একটি ফ্লাইটে বোর্ডিং কার্ড সে নেয়। যাত্রী তালিকায় তার নাম আছে, খবর আমি পেয়েছি। সুতরাং ওই ব্যাপারে সন্দেহ করার এখনও কিছু ঘটেনি। কথা বলার জন্য মুখ খুলেছিল ড্যান। হাবিব তাকে বাধা দিয়ে বলল, এ প্রসঙ্গ আপাতত থাক। তারপর বলল, বিবৃতিটিতে জাবের জহিরুদ্দিনকে দিয়ে সই করিয়েছ? মুখ বিমর্ষ হয়ে উঠল ড্যানের। বলল, সই করানো যায়নি স্যার। তার এক কথা, তোমাদের কোনো সহযোগিতা আমরা করব না। তাকে বাধ্য করার জন্য যা করা প্রয়োজন তা আমরা করেছি। সে সংজ্ঞা হারিয়ে ফেলেছে, কিন্তু সে রাজি হয়নি। তাকে নিয়ে এসো, নির্দেশ দিল হাবিব হাসাবা। সঙ্গে সঙ্গে আসের ও ড্যান এর ঘর থেকে বেরিয়ে গেল। অল্পক্ষণ পরে জাবের জহিরুদ্দিনকে নিয়ে তারা ঘরে প্রবেশ করল। 22-23 বছরের যুবক জাবের জহিরুদ্দিন, তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত চেহারা, সোনালি গায়ের রং, তার মধ্যে চাইনিজ চেহারায় বেশি স্পষ্ট। পরনে গ্যাবারিন জাতীয় কাপড়ের প্যান্ট, গায়ে শার্ট নেই, একটা মাত্র জ্যাকেট, বোতাম খোলা, মাথার চুলগুলো ছোট, আচড়ানো নয়।
জাবের জহিরুদ্দিনকে নিয়ে ওরা ঘরে ঢুকতে হাবিব তার বাম পাশের সাইডে টেবিলে রাখা সুইচ বোর্ডের একটা সুইচ টিপ দিল। সঙ্গে সঙ্গেই তার টেবিলের ডান দিকে একটু দূরে মেঝের একটা অংশ সরে গেল এবং সেই সুড়ঙ্গ পথে বড় আকারের হাতলওয়ালা চেয়ার উঠে এলো। চেয়ারের সাথে নানা রকম তারের সংযোগ। হাবিব আরেকটা সুইচ টিপতে চেয়ারটি উপর থেকে চোখ ধাঁধানো বাল্ব নেমে এলো ছাদের দিক থেকে। জাবেরকে চেয়ারে বসিয়ে দাও আশের। হাবিব বলল ভারী গলায় আদেশের সুরে। আশের ও ড্যান জাবেরের দুহাত ধরে টেনে নিয়ে গিয়ে বসালো সেই চেয়ারে। জাবের একটু আপত্তি না করে বসল। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু চোখ দুটি বড় উজ্জ্বল। হাবিব তার চেয়ারে একটু ঘুরিয়ে নিয়ে মুখোমুখি হলো জাবের জহিরুদ্দিনের। বলল, জাবের, তুমি স্টেটমেন্ট সই করনি কেন? আমি তোমাদের জঘন্য ষড়যন্ত্রের সহযোগী হব তা তোমরা ভাবলে কি করে? বলল জাবের জহিরুদ্দিন দৃঢ় কণ্ঠে। তুমি তো আমাদের সহযোগিতা করছো, খুবই মূল্যবান সহযোগিতা। সেদিন তোমার আঙ্গুল কেটে তার রক্তে তোমার জামার আগিয়ে নিয়েছিলাম, সেটা আমাদের খুব কাজে দিয়েছে। কি কাজ দিয়েছে? বিস্ময় সুরে বলল জাবের জহিরুদ্দিন। সেটা শুনে তোমার কোনো কাজ নেই। শোনো, স্টেটমেন্টে স্বাক্ষর করা, ভিডিও ক্যামেরার সামনে কিছু বলে আমাদের সহযোগিতা তোমাকে করতেই হবে। শক্তকণ্ঠ হাবিবের। আমি আমার কথা বলে দিয়েছি, জ্ঞানত এবং প্রত্যক্ষভাবে কোনো সহযোগিতাই আমি তোমাদের করব না। তোমরা মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু, আমাদের মাতৃভূমি থাইল্যান্ডের শত্রু। হো হো করে হাসল হাবিব। বলল, শত্রু আমরা নই, সরকারের খাতায় শত্রু তুমি। তুমি শত্রু হিসেবে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলে, তারপর তুমি তোমার সন্ত্রাসী সঙ্গীদের সহায়তায় পালিয়েছ। এখন পুলিশ হন্য হয়ে গোটা দেশে তোমাকে খুঁজছে, আমাদের নয়। আগের জীবনে ফিরে যাবার আর কোনো পথ তোমার নেই, সুতরাং আমাদের সাহায্য তোমাকে করতেই হবে। পুলিশ এবং সরকার আমাদের ভুল বুঝেছে, এ ভুল তাদের একদিন কিন্তু ভাঙবে, হয়তো ভাঙবে, কিন্তু তা শোনার জন্য তোমরা কেউ বেঁচে থাকবে না। এমনকি পাত্তানি নামটাও তখন বেঁচে নাও থাকতে পারে, বলল হাবিব, তার ঠোঁটে বিদ্রুপের হাসি। হ্যাঁ, তোমরা এটাই চাচ্ছ, কিন্তু জেনে রাখো, তোমরা ষড়যন্ত্রকারীরা সর্বশক্তিমান নও, আল্লাহই সর্বশক্তিমান, বলল জাবের জহিরুদ্দিন। আল্লাহর নাম শুনে ক্রোধে ফুঁসে উঠল হাবিব। বলল, জানো, তোমার ওই চেয়ার ও চেয়ারের তারগুলোই সর্বশক্তিমান। একটা সুইচ টিপলে তারগুলো তোমার দেহে যন্ত্রণার জাহান্নাম সৃষ্টি করবে, আর চেয়ার তোমাকে এক বিন্দুও নড়তে দেবে না, মুখও খুলতে পারবে না চিৎকারের জন্যে। যন্ত্রণার আগুন তাতে আরো দাউ দাউ করে বাড়বে। হ্যাঁ, এ শক্তিটুকু তোমাদের আছে, কিন্তু আমাকে পক্ষে নেবার শক্তি তোমাদের নেই, বলো দ্বিধাহীন কণ্ঠে জাবের জহিরুদ্দিন। সঙ্গে সঙ্গে কোনো উত্তর এলো না হাবিবের তরফ থেকে। তার দৃষ্টি জাবেরের উপর নিবদ্ধ। দৃষ্টিতে একটা শূন্যতা, ভাবছে সে। হঠাৎ তার ঠোঁটে একটা ক্রূর হাসি ফুটে উঠল। বলল, তোমার বোনের নাম জয়নব জোবাইদা না? খুব সুন্দর নাম। জাবের জহিরুদ্দিন কোনো উত্তর দিল না, কিন্তু তার চোখ দুটি চঞ্চল হয়ে উঠছে। শয়তান তার বোনের কথা জিজ্ঞাসা করছে কেন? তোমার বোন খুব সুন্দরী না? ঠিক খলিফা হারুন আর রশিদের মহিষী জোবাইদার মতো। এবারও কোনো কথা বলল না জাবের জহিরুদ্দিন, কিন্তু কেঁপে উঠছে তার অন্তরটা। তার প্রিয় বোন, একমাত্র বোন জয়নব জোবাইদার সম্মান মর্যাদার চেয়ে বড় কিছু নেই তার কাছে এই দুনিয়ায়। আবার কথা বলে উঠল হাবিব। বলল, কথা বলছো না কেন? শক্তি দৃঢ়তার বাহাদুরি এতটুকুই? বোনের নাম শুনে কথা বন্ধ হয়ে গেছে, মর্যাদায় আঘাত লেগেছে। কিন্তু জানো কি, তোমার সুন্দরী বোন এখন আমাদের কবজায়। কি বলছো তোমরা? এ হতে পারে না। প্রতিবাদে চিৎকার করে উঠল জাবের জহিরুদ্দিনের কণ্ঠ। এ হতে পারে, হয়েছে। তুমি যদি চাও তাকে এখানে নিয়ে আসছি, তোমার সামনেই তার সর্বস্ব লুণ্ঠনের ব্যবস্থা করছি। না, আমার বোনের গায়ে তোমরা হাত দিতে পারবে না। আমার সাথে তোমরা বাগড়া, আমার বোনকে এর মধ্যে তোমাদের টেনে এনো না। ব্যাকুল বিনীত জাবের জহিরুদ্দিনের কণ্ঠ। মুখে হাসি ফুটে উঠল হাবিবের। বলল, তুমি যদি এটা চাও, সেটা হতে পারে এক শর্তে। সেটা কি? আমরা যেভাবে চাইব তুমি আমাদের সাহায্য করবে। সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারল না জাবের। তাদের শর্ত তার কাছে হিমালয়ের মতো দুর্বিষহ, কিন্তু তার বোনের নিষ্পাপ চেহারা তার চোখের সামনে ভেসে উঠল। এ বোনকে হায়নার গ্রাসে কি করে ঠেলে দেবে? মনটা তার হু হু করে কেঁদে উঠল। তার মন বলে উঠল, বোনকে রক্ষা করায় আশু দায়িত্ব, অন্য দায়িত্বের কথা পরেও সে চিন্তা করতে পারবে। জাবের জহিরুদ্দিনকে নীরব থাকতে দেখে হাবিব বলল, তাহলে তোমার সিদ্ধান্তে তুমি অটল? তাহলে? হাবিব হাসাবার কথা শেষ না করতে দিয়ে
জাবের জহিরুদ্দিন বলল, আমি তোমাদের শর্তে রাজি, তবে আমাকে নিশ্চিত হতে হবে তোমরা তার কোনো অসম্মান করনি, তাকে ছেড়ে দিতে হবে। জাবের জহিরুদ্দিনের কথা শুনে হাবিব হাসাবা বলে উঠল, তোমার শর্ত মঞ্জুর জাবের, আমি এক্ষুনি বেরোবো, কাল সকালে আমি আসব, তখন তোমার বোনের সাথে কথা হওয়ার পর বিষয়টা চূড়ান্ত হবে। এখন কেন নয়? জাবের জহিরুদ্দিন বলল, তোমার বোনকে ভিন্ন জায়গায় রাখা হয়েছে, এখন আমার অসুবিধা আছে, কাল সকালে তাকে নিয়ে আসব, বলল হাবিব। তাকালো জাবের জহিরুদ্দিন হাবিবের দিকে, তার চোখে সন্দেহ। বুঝতে পেরে হাবিব বলল, আমি বলেছি যাবে তোমার বোনের কোনো ক্ষতি হবে না। বলেই হাবিব আশেরকে বলল, যাও জাবেরকে নিয়ে যাও, রেখে এসো তাড়াতাড়ি। জাবেরকে রেখে আশের ফিরে এলো 2 মিনিটের মধ্যেই। আশের ঘরে ঢুকতে হাবিব হাসবা বলল, কি ঘটল, ন্যানরা কিছু বুঝতে পারছে না? বলো দেখি তুমি কি বুঝেছ? স্যার, ঘোড়ার আগে গাড়ি জোড়া হয়েছে, বলল আশের। না, ঘোড়ার আগে গাড়ি জোড়া নয়, ঘোড়া ছাড়াই গাড়ি দৌড়ানো হলো বলা যায়। এখন জয়নব জোবাইদাকে হাজির করতে পারলেই কেল্লা ফতে, বলল হাবিব। এটাই তো আসল বিষয় স্যার, সকলে তাকে হাজির করা যায় না, বলে অ্যান বলল। যদি আর কোনো স্কোপ নেই, কাল সকালের মধ্যে জয়নব জোবাইদাকে এখানে হাজির করতে হবে যেভাবেই হোক। আজ এই পর্যন্ত জয়নব জোবাইদাকে গড়ের বাইরে যায়নি। সুলতানগড়ের উপর যারা চোখ রাখছে তাদের বলে দাও, গোপনে জয়নব জোবাইদার অবস্থান যেন ঘেরাও করে রাখে এবং গতিবিধিকে ঘনিষ্ঠভাবে ফলো করে। অবিলম্বে তোমরা যাও, সবাই মিলে তাকে তুলে নিয়ে এসো, দেখো তার যেন কোনো অসম্মান না হয়, তার মর্যাদা হানিকর কোনো কিছু হয়েছে তা যেন সে বলতে না পারে। তোমরা যাও, বলে উঠে দাঁড়ালো হাবিব। সবাই উঠে দাঁড়ালো। হাবিবকে অনুসরণ করে সবাই ঘর থেকে বেরিয়ে এলো। সুলতানগড়ে নেমে আহমদ মুসা প্রথমেই যে কাজটা করেছিল সেটা শিখের পোশাক পরিবর্তন। ট্রেনে তেমন কিছু মনে হয়নি, কিন্তু চাষফু জংশনে নামার পর তার মনে সন্দেহ হয়েছে। তার পোশাক দেখে ও কথা শুনে অনেকেরই চোখে মুখে সন্দেহের ভাঁজ পড়তে দেখেছে। এই সন্দেহ নিয়েই তাকে তারা সহযোগিতা করেছে, হয়তো পিছুও নিয়েছে। মুসলমানরা সন্দেহ করেছে এই শিখ তাদের এলাকায় কেন, সরকারি কিংবা বিদেশি গোয়েন্দা নয় তো? এমন সন্দেহ মুসলমানদের চোখে মুখে। আবার অমুসলমানরাও অনুরূপ চিন্তা করেছে। তারা ভেবেছে ছদ্মবেশে আমি তাদের কোনো প্রতিপক্ষে এলাম কিনা। এরকম একজন জহিরুদ্দিনের কথা তার মনে পড়ল। সে তাকে ফলো করেছে চাঁদপুর স্টেশন থেকে। প্রথমে আহমদ মুসা তাকে মুসলমান মনে করেছিল, কিন্তু কিছু কথা ও ঘটনায় তাকে সন্দেহ হয় সে প্রতিপক্ষ বা পুলিশের চর। হঠাৎ সে উধাও হয়ে যায় সুলতানগড়ের কাছাকাছি একটা বাস স্টেশনে নামার পর। ব্যাপারটা বিস্ময়কর মনে হয় আহমদ মুসার কাছে। একটা বিষয় সে নিশ্চিত যে গোটা পাত্তানিকে সংশয়, সন্দেহ, সংঘাতের এক উর্বর ভূমি করে তোলা হয়েছে। আহমদ মুসা যেদিন ব্যাংকক থেকে পাত্তানি আসার জন্য যাত্রা করেছে, সেই দিনই পাত্তানি শহরের উপকণ্ঠের সবচেয়ে বড় ঘাঁটি এক দুঃসাহসিক হামলার শিকার হয়। ডজন খানে করে বেশি সৈনিক মারা যায়, লুট হয় অস্ত্রভাণ্ডার। এ ঘটনার উত্তাপ উত্তেজনা এখনও এলাকার মানুষকে এক পায়ে দাঁড় করিয়ে রেখেছে। বিশেষ করে নতুন লোকদের খুব বিপদ, তারা সব পক্ষেরই সন্দেহের শিকার। স্টেশনের পাশের একটা ঝোপের আড়ালে পোশাক পাল্টে ব্যাংকক থেকে কেনা প্যান্ট, শার্ট, টুরিস্ট জ্যাকেট, টুরিস্ট ক্যাপ পরে বেরিয়েছিল সে। ব্যাংককে ভূমিবলের কাছে আহমদ মুসা শুনেছিল সুলতানগড় স্টেশন থেকে পূর্বে সাগরের দিকে সুলতান শহরের মূল এলাকা, এখানে একটা ভালো টুরিস্ট হোটেল আছে। আহমদ মুসা সেখানে এসেছে, কিন্তু কোথায় খুঁজবে হোটেল জিজ্ঞাসা করে কারো সন্দেহের শিকার হতে চায়নি। কিন্তু কত ঘুরবে হোটেলের জন্যে? রাস্তাগুলো তো প্রশস্ত, কিন্তু গাড়ি ঘোড়া দেখা যায় না বললেই চলে। আহমদ মুসা রাস্তার বাম পাশের ফুটপাত দিয়ে পূর্ব দিকে হাঁটছিল। শহরের পূর্ব প্রান্তের দিকে হোটেলে পাওয়া যাবে বলে আহমদ মুসার বিশ্বাস। আহমদ মুসার সমান্তরালে রাস্তা দিয়ে হাঁটছিল এক গোয়ালা। একটা ঠেলা গাড়িতে করে দুধের ছোট ছোট জার নিয়ে হাঁটছিল। আহমদ মুসা তাকে দুধওয়ালাকে ডাকল, বলল, দাঁড়াও দুধওয়ালা। সে সময় বিপরীত দিক থেকে আসা একটা প্রাইভেট কারও দাঁড়িয়ে পড়ে হঠাৎ ইঞ্জিন বন্ধ হওয়ার কারণে। আহমদ মুসা ইংরেজি ও দু একটি থাই শব্দ মিশিয়ে জিজ্ঞাসা করে দুধওয়ালাকে যে এখানে ভালো হোটেল কোন দিকে। বুঝল না দুধওয়ালা আহমদ মুসার কথা কিছুই। কয়েকবার বুঝবার চেষ্টা করে ব্যর্থ হয়। রাস্তার উপাসে দাঁড়ানো প্রাইভেট কার থেকে একটা মেয়ে বেরিয়ে আসে, 18-20 বছর বয়স, বোরকা পরিহিত, মাথায় রুমাল বাঁধা, তার উপর একটা ওড়না গলায় জড়ানো, মুখ খোলা।
মেয়েটি গাড়ি থেকে বেরিয়ে আহমদ মুসার দিকে তাকিয়ে পরিষ্কার ইংরেজিতে বলে, শহরের পূর্ব প্রান্তে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামলে সাগরের ধারে উপত্যকায় পর্যটক হোটেল পাবেন, এই রাস্তা ধরেই যেতে পারবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম, বলল আহমদ মুসা। মেয়েটির কথা মতো আহমদ মুসা পেয়ে যায় হোটেল। হোটেল কক্ষে কাপড় চোপড় গুছিয়ে অজু করে ফ্রেশ হয়ে বসতেই তার মোবাইল বেজে ওঠে। ব্যাংকক থেকে পুরসাদ প্রজাদীপকের টেলিফোন। কুশল বিনিময়ের পর পুরসাদ বলে, বিভেন, তোমার যাওয়া বোধহয় ধরা পড়ে গেছে ওদের কাছে। ওদের একজন বাসে তোমাকে ফলো করছিল, তাকে চিনতে পারে আমাদের একজন গোয়েন্দা। সুলতানগড়ের আগের বাস স্টেশনে তাকে গ্রেফতার করা হয়েছে। জাবের জহিরুদ্দিনকে যারা কোর্ট থেকে কিডন্যাপ করেছিল তাদেরই একজন, কিন্তু তার কাছ থেকে কিছু আদায় করা যায়নি। আজ কোর্ট থেকে রিমান্ডে নিয়ে বের হয়ে আসার সময় তাকে কারা যেন গুলি করে মেরে ফেলেছে। কোনো কথা আদায় করার আগে এই ঘটনা ঘটে। সে যে ব্ল্যাক ইগল গ্রুপের এবং ওই কিডন্যাপারের সময় সে উপস্থিত ছিল তা আপনারা জানলেন কি করে? জিজ্ঞাসা আহমদ মুসার। আমাদের কোর্টের ভিডিও ক্যামেরায় সবার ফটো ওঠে। এর মধ্যে যারা জীবিত আছে তাদের ফটো আমরা আলাদা করেছিলাম, এদের মধ্যে সেও আছে। অন্যদের সাথে তার ফটো আমরা প্রত্যেক থানায় গোয়েন্দাদের কাছে সরবরাহ করেছিলাম, বলে একটু থামে পুরসাদ। পরক্ষণে আবার বলে, তোমার জন্য একটা দুঃসংবাদ আছে বিভেন। কি দুঃসংবাদ? দ্রুত কণ্ঠে জিজ্ঞাসা আহমদ মুসার। তোমার চলে যাবার দুদিন পর পাত্তানি শহরের উপকণ্ঠে যে সেনাফাঁড়ি আক্রমণ হয়েছিল সেখানে জাবের জহিরুদ্দিনের প্রত্যক্ষ অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে, বলেছিল পুরসাদ প্রজাদীপক। কি প্রমাণ? সংঘর্ষ সম্ভবত সে আহত হয়। রক্তরঞ্জিত একটা শার্ট ঘটনাস্থলে পাওয়া গেছে। রক্ত ও শার্টের পরীক্ষায় পাওয়া গেছে রক্ত ও শার্ট দুই জাবের জহিরুদ্দিনের। এটা প্রমাণ হওয়ার পর আমার ও তোমার কিছু করার থাকলো না। রক্ত ও শার্ট জাবের জহিরুদ্দিনের এটা প্রমাণ হওয়ার নিশ্চিত প্রমাণ হয় না যে ওই সংঘর্ষ অংশ নিয়েছিল। জাবের জহিরুদ্দিন এখন তাদের হাতে। তাদের ষড়যন্ত্র সফল করার জন্য তারা সব কিছুই করতে পারে। জাবের জহিরুদ্দিনের শার্ট এবং তার রক্ত সংগ্রহ করা কি কঠিন কাজ? আহমদ মুসা বলল, তোমার কথা ঠিক, কিন্তু এই কথা শুনবে কে আর কে বিশ্বাস করবে? সরকারের হাতে প্রত্যক্ষ প্রমাণ রয়েছে, বলল পুরসাদ। আমার মন বলছে সব প্রমাণ খতিয়ে দেখা হয়নি। আপনি কি কষ্ট করে এটা নিশ্চিত করতে পারেন যে ঘটনার সময়টা জহিরুদ্দিনের গায়ের জামায় যে রক্ত আর ক্ষরণের সময়টা একই ছিল? আহমদ মুসা বলল, তোমার পয়েন্টটা বুঝেছি বিভেন, তোমাকে ধন্যবাদ। আমি এক্ষুনি পরীক্ষার ব্যবস্থা করছি। গুড লাক, বলে ওপার থেকে ফোন রেখে দিল পুরসাদ প্রজাদীপক। সুলতানগড় আসার পর 48 ঘন্টা পার হয়ে গেছে। রাতে ঘুমানো ছাড়া সবটা সময় যে চষে বেরিয়েছে গোটা সুলতানগড়। জাবের জহিরুদ্দিন ও জয়নব জোবাইদার বাড়ি বের করতে পারেনি সে। কাউকে জিজ্ঞাসা করেনি সন্দেহ এড়ানোর জন্যে। শ্রমিক মজুর শ্রেণীর লোকরা সাধারণ, কিন্তু সহজে তাদের কথা বোঝানো মুশকিল, আবার ওদের কথা বোঝাও মুশকিল। থাই মালয় মিশিয়ে তারা এমন একটা ভাষা, কিছু বোঝা যায় না। হোটেল বয় বেয়ারাদের সাথেও এ কারণে আহমদ মুসা বিষয়টি নিয়ে আলোচনা করেনি। তখন বেলা 4টা। বাইরে থেকে এসে আহমদ মুসা খেয়ে নামাজ পড়ে বিছানায় গা এলিয়ে দিয়ে গত 48 ঘন্টার ব্যর্থতা নিয়ে ভাবছিল। হঠাৎ দরজায় নক হলো। ভ্রু কুঞ্চিত হল আহমদ মুসার। এ সময় কারো আসার কথা নয়।